Welcome to Mumbai. प्रीति का अच्छा प्रीति से मिलना है तो पहले अपना उधार चुकता करना, फिर तू और तेरी बहन जिधर मर्जी जाने का है जाओ। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আমরা অন্য ধরনের একটা সিনেমা সম্পর্কে জানতে চলেছি। সিনেমাটার নাম হচ্ছে লাভ সোনিয়া, আর সিনেমাটার জনরা হচ্ছে ক্রাইম ড্রামা। তবে নিশ্চিত থাকো সিনেমাটা তোমার হৃদয় ছুঁয়ে যাবে, এবং সিনেমাটা যখন তুমি দেখা শুরু করবে তুমি শেষ না দেখে সিনেমাটা দেখা বাদ দিতে পারবে না। তো বাড়তি কোনো কথা না বলে চলো IMDb-তে 10-এ 7.4 রেটিং পাই সিনেমাটা সম্পর্কে জেনে আসি। তবে তার আগে সিনেমা সম্পর্কে দুই লাইন যেটা বলবো সেটা হচ্ছে, ভারতের একটা প্রত্যন্ত গ্রামে একটা দরিদ্র কৃষক বসবাস করতো যার দুটো মেয়ে রয়েছে। সে এতখানি অভাবে পড়ে যায় যে টাকার অভাবে সে তার মেয়েকে বিক্রি করে দেয়, আর বড় মেয়েকে যখন সে বিক্রি করে দেয় তারপর সে মেয়েকে পতিতালয়ে পাঠিয়ে দেওয়া হয়। আর তখন ছোট যে মেয়েটা ছিল সে করে কি, তার সেই বোনকে উদ্ধার করার জন্য বাড়ি থেকে কাউকে না বলে বেরিয়ে যায়। কিন্তু ছোট বোন কি পারবে তার বড় বোনকে উদ্ধার করতে, নাকি সেও ওই পতিতালয়ে হারিয়ে যাবে চিরদিনের জন্য? তো এই অসাধারণ সিনেমাটা চলো আমরা একসাথে এনজয় করি। তো এই সিনেমার গল্প শুরু হয় মুম্বাই থেকে 1400 কিলোমিটার দূরের একটা গ্রাম থেকে। এবং ভারত হচ্ছে অনেক বড় একটা রাষ্ট্র, এবং ভারত গিয়ে আমার যেটা মনে হয়েছে কয়েকটা রাষ্ট্র মিলে মনে করে একটা রাষ্ট্র। ভারত নিজে একটা আলাদা দুনিয়া। ভারতের একদিকে যেমন চাকচিক্য রয়েছে, আরেক সেটে কিন্তু খুবই দরিদ্র এবং খুবই পেছনে রয়েছে। তো সেই রকম একটা দরিদ্র এলাকার ঘটনা এটি, যেটা এত একটা অজপাড়া গায়ে যে শিক্ষার আলো ভালো মতো ছড়ায়নি এবং খুবই দারিদ্রতা। তো ওইখানে আমরা একটা ছেলেকে দেখতে পাই যার নাম হচ্ছে ওমর। সে সোনিয়াকে ভালোবাসে, আর সোনিয়ার বড় বোন হচ্ছে প্রীতি, এবং তারা দুজনে একসাথে বাড়িতে আসে। তো প্রীতি তখন সোনিয়াকে বলে, সোনিয়া, ওমর কিন্তু সত্যি তোকে ভালোবাসে, কিন্তু এসবের বাইরে ওদের দুই বোনের ভালোবাসা কিন্তু আরো অনেক গভীর। আর ওদের দুজনের বাবা হচ্ছে শিবা, যিনি একজন কৃষক এবং অনুর্বর জমিতে চাষাবাদ করার চেষ্টা করছেন। মানে ওই সাইডে পানিরও খুব অভাব। তো যাই কাজ বন্ধ করে শিবা করে কি, তার দুই মেয়ে সোনিয়া আর প্রীতিকে জিনিসপত্র রাখতে ভেতরে পাঠায়। তো সোনিয়া তো একবারে শুনে নাই, কিন্তু প্রীতি খেলাতেই ব্যস্ত থাকে। আর এখানে আমি একটু ভুল বলেছি, সোনিয়াই বড় বোন, প্রীতি ছোট বোন আর কি। তো এটা দেখে শিবা খুব রেগে যায়। তো শিবা আসলে এমন একটা বাবা যে একে তো তার মাত্র দুটো মেয়ে, এটা নিয়ে সে মোটেও খুশি না, যে কারণে মেয়েদের সবসময় খোটা দেয়, এবং তার দুঃখই তার যদি একটা ছেলে হতো। কিন্তু সোনিয়া প্রতিবারের মতো এবারও বাবার বকুনি থেকে প্রীতিকে বাঁচিয়ে নেয়। তবে বাবা কিন্তু এটা নিয়ে খুব রাগ। তো এরপর রাতের বেলা সোনিয়া আর প্রীতি কথা বলছিল। তো সোনিয়া প্রীতিকে বোঝায়, দেখ আর কিছু সময়েরই তো ব্যাপার, আর এরপর আমাদের একদিন বিয়ে হয়ে যাবে, আমরা এখান থেকে চলে যাব, তখন তার আমাদের সমস্যা নেই। তো এই সব বলে প্রীতিকে সান্ত্বনা দিয়ে সে ঘুম পাড়িয়ে দেয়। আর পরের দিন সকালে সোনিয়া আর প্রীতি যখন স্কুলের ক্লাসে থাকে, তখন অমর সোনিয়াকে বলে যে তুমি কি আমার সাথে ইমেল দেখতে যাবে? মানে নতুন নতুন ওখানে ইমেল এসেছে, বুঝতেই পারছো। আর অমরই কিন্তু সেই ছেলে যে কিন্তু সোনিয়া এবং প্রীতির ইমেল খুলে দিয়েছিল, যাতে তারা যদি কখনো দূরেও চলে যায় অন্তত ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড মনে রাখলে কোনো না কোনো ভাবে যোগাযোগ করতে পারে। মানে এটা অমর শিখিয়েছে। তো সোনিয়া রাজি হয়ে যায়। আর ক্লাসের পরে সোনিয়া, প্রীতি আর ওমর ইন্টারনেট ক্যাফেতে ইমেল চেক করতে যায়। তো সোনিয়ার ইমেল আইডি নাম ছিল হচ্ছে সুইট সোনিয়া নামে। তো এরপর তারা তিনজনই করে কি কাছের একটা দোকানে জিনিসপত্র কিনতে যায়, যেখানে সোনিয়া একটা ফেয়ারনেস ক্রিম দেখে, মাত্র 5 টাকার ফেয়ারনেস ক্রিম। তো সোনিয়া এটা নিতে চায়, কিন্তু তার চিন্তা হয় বাবা যদি তাকে বকে, কারণ ওদের পরিবারে খুবই অভাব, আর এর জন্য ওদের ছোটবেলা থেকে অনেক শখ বিসর্জন দিতে হয়েছে। কিন্তু তখনই সেখানে অঞ্জলি নামের একটা মেয়ে আসে, দেখে একটু নটি নটি লাগছে। তো অঞ্জলি এখানে সোনিয়াকে বলে সে যদি এই ক্রিমটা লাগায় তাহলে তাকে আরো বেশি সুন্দর দেখাবে। তো এটা শুনে সোনিয়া খুব খুশি হয়ে যায় এবং ক্রিমটা নিয়ে নেয়। আর পরের দিন সন্ধ্যার সময় সোনিয়ার প্রীতি যখন মাঠের কাজে ব্যস্ত ছিল, তখনই সেখানে বড় গাড়িতে করে একজন লোক আসে, যে ওই গ্রামের জমিদারের মতো বলতে পারো, দাদা ঠাকুর, এবং সে গ্রামের সবাইকে টাকা ধার দেয়, সুদে দেয়। তো ওদের বাবা শিবা কিছু টাকা তার কাছ থেকে সুদে নিয়েছিল এবং ঋণের চাপে সে জর্জরিত। তো দাদা ঠাকুর এখানে টাকা চাইতে এসেছে, কিন্তু এখানে বাবা শিবা এটাই বলে, আমরা পরিশ্রম তো করছি কিন্তু বৃষ্টিই তো হচ্ছে না, তাহলে আমরা কিভাবে শস্য ফলাবো, কিভাবে এবার ঋণ শোধ করবো? তো তবে এই কথায় দাদা ঠাকুরের মন গলে না, সে হুমকি দিয়ে চলে যায়। আর বড় বড় মানুষের মন গলে না এই কারণেই, কারণ তাদের মন গললে তারা বড় পজিশনে থাকতে পারতো না। তো কিছুক্ষণ পরে রাতের বেলা সোনিয়ার মা সোনিয়া এবং প্রীতিকে খাবার খাওয়াচ্ছিল, আর ঠিক তখনই বাবা শিবা আসে। আর সে সোনিয়ার উপর রেগে গিয়ে ওই ক্রিমটা দেখায় এবং কটু কথা শোনায় যে তুই এইসব জিনিসে টাকা খরচ করছিস, আর এইসব জিনিস দিলে তোর মতো কালী সুন্দরী হবে। তো খাওয়ার সময় একটা বড় ঝামেলা তৈরি হয়ে যায়। আর তার উপর মাঝরাতে শিবা মদ খেয়ে ঘরে ঢোকে। আর এখানে একটা বিষয় লক্ষ্য, ইন্ডিয়ায় মদের দাম হচ্ছে খুবই কম, 20-30 টাকা হলেও মনে করো বাংলা মদ পাওয়া যায়। তো এর জন্য ওদের ভাতের টাকা না থাকলেও দেখা যায় বেটারা ডিপ্রেশনে মদ ঠিকই খায়, যেটা খুবই একটা ডেঞ্জারাস ব্যাপার, খুব অ্যাভেলেবিলিটি। তো সে বাড়িতে এসেই মেয়েকে গালাগালি করতে থাকে এবং ছোট মেয়ে প্রীতিকে ডাকতে শুরু করে। কিন্তু সোনিয়া তার বোনকে খুব ভালোবাসে, সে জানতো আজকে হয়তো মার দেবে, আর এই কারণে ও কারিকর বোনকে নিয়ে বাইরে যায় এবং ছোট বোনকে ড্রামে লুকিয়ে রাখে এবং নিজে গাছে উঠে পড়ে। তো বাবা শিবা তখন দুজনকে খুঁজতে খুঁজতে বাইরে আসে এবং ওদেরকে মনে করে অভিশাপ দিতে শুরু করে যে এই দুইটা মেয়ে হয়েছে বলে তাদের কিছু নেই, যদি দুটো ছেলে থাকতো কাজকাম করে খাওয়াতে পারতো। আর প্রচন্ড মদের নেশায় থাকার কারণে
কারণে সে ওখানেই মাঠে পড়ে যায়। আর এরপর সকালবেলা সোনিয়া করে কি দোকানে যখন ছিল তখন সে দেখে যে তার বাবা তার ছোট বোন প্রীতিকে নিয়ে কোথাও যাচ্ছে। তো ও কিছু বলে না, একা একাই নিজের বাবার পিছু নেয় এবং যেমন তেমন করে দাদা ঠাকুরের বাড়িতে প্রবেশ করে এবং সোনিয়া ছোট্ট একটা জানালাতে দেখতে পায় যে শিবা তার মেয়ে প্রীতিকে দাদা ঠাকুরের কাছে বিক্রি করতে এসেছে এবং অঞ্জলি তাকে টাকা দিচ্ছে। তো টাকা দেওয়ার পরে অঞ্জলি তাকে বলে প্রীতিকে আমরা মুম্বাইতে ভালো একটা চাকরি পাইয়ে দেবো। কিন্তু অন্যদিকে সোনিয়া এসব নিজের চোখে যখন দেখছিল তখনই পেছন থেকে ওকে কেউ ধরে ফেলে এবং দাদা ঠাকুরের সামনে নিয়ে আসে। তো এখানে সোনিয়া প্রীতিকে দেখেই জড়িয়ে ধরে, বাট দাদা ঠাকুর সোনিয়াকে পছন্দ করে ফেলে এবং পরামর্শ দেয় ওকেও তোমার ছোট মেয়ের সাথে পাঠিয়ে দাও। বাট শিবা বলে না, আমার এই মেয়েটা অনেক কাজ করে আর ওকে পাঠিয়ে দিলে আমাকে সাহায্য কে করবে। তো সোনিয়া তখন কেঁদে কেঁদে তার বাবাকে বলে বাবা প্লিজ প্রীতিকে কোথাও পাঠিও না। কিন্তু দাদা ঠাকুর জোর করে সোনিয়াদের বাইরে পাঠিয়ে দেয়। আর বাবা শিবাও এখানে এতই নির্মম হয়ে যায় যে তার চোখে জল পর্যন্ত দেখা যায় না তার নিজের মেয়ের জন্য এবং সে প্রীতিকে দাদা ঠাকুর এবং অঞ্জলির কাছে ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। আর পরের দিন আমরা দেখি সোনিয়া আর অমর একসাথে স্কুল থেকে ফেরে, কিন্তু সোনিয়ার মাথায় শুধুমাত্র প্রীতি চিন্তাই ঘুরছিল, যার ব্যাপারে সে অমরকেও জিজ্ঞাসা করেছে যে ওর সাথে খারাপ কিছু তো হবে না। তো অমর তখন বলে আসলে কাজ করতে সবাই তো মুম্বাই যেতে চায়। আর এর সাথে অমর করে কি সোনিয়াকে প্রেমের প্রস্তাব দিয়ে দেয়। কিন্তু সোনিয়ার কাছে মনে হয় যে অমর হয়তো ওর মন ভালো করার জন্য এসব কথা বলছে, কারণ ওর যে গায়ের রং, ময়লা গায়ের রং, ওকে কে ভালোবাসবে। আর তার উপর ওর মন অনেক দুঃখ, তো এই জন্য করে কি এখান থেকে পালিয়ে যায় এবং এটা বলতে থাকে যে অমর তুমি আমার সঙ্গে মিথ্যা বলবে না, মানে ওকে প্রেমের প্রস্তাব দিয়েছে, এটা হয়তো মিথ্যা প্রস্তাব। তো যাই হোক, ঘরে আসার পরে সোনিয়া যখন তার বাবার কাছে সাহায্য করছিল তখন সে তার বাবাকে প্রীতির ব্যাপারে জিজ্ঞাসা করে যে প্রীতির ব্যাপারে কিছু জানা গিয়েছে। ওর বাবা শিবা তখন এই কথাকে পাত্তাই দেয় না। আর তারপর সোনিয়া আবার প্রশ্ন করে তুমি কি আমাকে ওর সঙ্গে দেখা করতে নিয়ে যাবে। তখন শিবা সোনিয়াকে বকা দেয় আর সোনিয়াও রেগে করে কি ঘরের ভেতরে চলে যায়। আর ভেতরে সোনিয়ার মা উদাস হয়ে বসে কাঁদছিলেন, মানে তার কিছু করার নেই এবং তাদের অবস্থা এত খারাপ যে পেট চালানোর জন্য নিজের মেয়েকেই বিক্রি করতে হলো। আর অন্যদিকে আমরা দেখি সোনিয়া করে কি প্রীতির এক পায়ের নুপুর আর তার ছবি নিয়ে বাড়ি থেকে চুপচাপ বের হয়ে যায় এবং সোজা যায় দাদা ঠাকুরের বাড়িতে। তবে সোনিয়া এত ভয় পাওয়ার পরও দাদা ঠাকুরকে সাহস করে বলে যে আমাকে আপনি আমার বোন প্রীতির কাছে পাঠিয়ে দিন আর আমার বদলে আমার যে ভাগের টাকাটা রয়েছে সেটা আমার বাবাকে দিয়ে দিবেন। তো যে কথা সেই কাজ। পরের দিন সকালে অঞ্জলি করে কি সোনিয়াকে নিয়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে বের হয়, যেখানে প্রথমে সোনিয়ার সাথে রাস্তা ওমরের দেখা হয়। তো ওমর জিজ্ঞাসা করে তুমি কোথায় যাচ্ছ। তো সোনিয়া ওকে কিছুই বলে না, বাট ওমর ওকে দেখতেই থাকে, একটা শব্দও বলতে পারে না। কিন্তু এরপর যখন বাস ছেড়ে দেয় তখন ওমরের মনে হয় সোনিয়া কি মুম্বাই যাচ্ছে ওর বোনকে খুঁজতে এবং ও বাসটির পেছনে দৌড়ায়, কিন্তু ওকে আর ধরতে পারে না। তো এখানে আমরা বুঝতে পারি ওমর কিন্তু সত্যিই সোনিয়াকে ভালোবাসে, কিন্তু বেচারা সোনিয়া কখনো জানতোই না যে ওমর সত্যি ওকে এতখানি চায়। তো যাই হোক, রাতের সময় যে বাসে সোনিয়ার অঞ্জলি ছিল তার রাস্তায় খারাপ হয়েছে এবং বাধ্য হয়ে ওদেরকে একটা হোটেলে থামতে হয়। তো রিসিপশনে দাঁড়িয়ে থাকা লোকটি তখন অহেতুক অঞ্জলিকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু এটার খুব সংক্ষিপ্ত এবং মাপা জবাব দেয় হচ্ছে অঞ্জলি। আর তখনই সোনিয়া করিকে রিসিপশনের লোকটিকে বলে আমি কি কোনো ইমেল চেক করতে পারি, কিন্তু অঞ্জলি কড়া বারণ করে দেয় এবং সোজা তাকে নিয়ে নিজের রুমে চলে আসে। আর এর কিছু ঘন্টা পরে অঞ্জলি যখন ঘুমিয়ে পড়ে তখন সোনিয়া চুপচাপ চাবি নিয়ে নিচের রিসিপশনের লোকটির কাছে আসে এবং ইমেল চেক করতে চায়। তো লোকটি বলে হ্যাঁ তুমি ইমেল চেক করতে পারো, সমস্যা নেই। তবে ইমেল চেক করার সময় লোকটি সোনিয়াকে নানা প্রশ্ন করতে থাকে, তুমি কোথায় যাচ্ছ, কার সাথে দেখা করতে যাচ্ছ। তো সোনিয়া তো সহজ সরল মেয়ে, সে সোজা সাপটা সকল সত্য কথা বলে যে বোনের সঙ্গে দেখা করতে যাচ্ছে। তো সব ঘটনা শুনে লোকটির মনে হয় অঞ্জলি হয়তো ওর মা হবে, কিন্তু সোনিয়া বলে না সে আমার মা নয়। তো এরপর বিস্তারিত লোকটি আরো শুনতে চায় এবং সবটা জানার পর রিসিপশনের লোকটা বুঝতে পারে যে এই মহিলা সোনিয়াকে বিক্রি করে দিতে যাচ্ছে, তাও পতিতালয়ে, এবং ওর বোনকেও বিক্রি করে দিয়েছে। তো লোকটি সোনিয়াকে অনেকবার বোঝায় যে তুমি এখান থেকে পালিয়ে যাও এবং সে সোনিয়াকে বেশ কিছু টাকাও দেয় যে তুমি অঞ্জলিকে ছেড়ে পালিয়ে যাও, তা না হলে ওরা তোমাকে বিক্রি করে দেবে। তবে সোনিয়া এই কথা শুনে ঘাবড়ে যায় যে লোকটা কি সত্যিই বলছে, সত্যি কি আমার সঙ্গে খারাপ কিছু হতে চলেছে। কিন্তু এরপর আমরা দেখতে পাই সকালে সোনিয়া আর অঞ্জলি অন্য একটা বাসে মুম্বাইয়ের দিকে রওনা দিয়েছে। তো এর কারণটা হচ্ছে সোনিয়া ওই লোকটির কথা বিশ্বাসই করেনি যে ওকে বিক্রি করে দিতে নিয়ে যাচ্ছে। আর তাছাড়া সোনিয়ার মাথায় আপাতত একটা জিনিসই ঘুরছিল, সেটা হচ্ছে তাকে তার বোন প্রীতির সঙ্গে দেখা করতে হবে। তো যাই কিছুক্ষণের মধ্যে অঞ্জলি আর সোনিয়া মুম্বাই পৌঁছে যায় আর বাস থেকে নামতেই তাদের বেশ ভিড়ের মুখোমুখি হতে হয়। আর কিছুক্ষণ হাঁটার পরে অঞ্জলি বান্টি নামের একটা ছেলেকে দেখতে পায় যে অঞ্জলির সঙ্গে বেশ হেসে হেসে কথা বলে, কিন্তু অঞ্জলি তাকে বলে যে আমাদের এখন যাওয়া উচিত। তো এরপর অঞ্জলি আর সোনিয়া করে কি বান্টির গাড়িতে উঠে বসে। তো সোনিয়াকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে অঞ্জলির সাথে সে খুশি নয়, কিন্তু তার বোনের সঙ্গে তার দেখা হবে সেই আনন্দ তার মধ্যে ছিল। তো কিছুক্ষণের মধ্যেই বান্টি করে কি অঞ্জলি আর সোনিয়াকে আর রেড লাইট এরিয়াতে, রেড লাইট মানে পতিতালয় এরিয়াতে নিয়ে আসে। তো গাড়ি থেকে নামতেই সোনিয়া করে কি অঞ্জলিকে প্রশ্ন করে কোথায় আমার বোন প্রীতি। তো অঞ্জলি তখন বাহানা বানিয়ে তাকে একটা বিল্ডিং এর ভেতরে নিয়ে যায়। আর ভেতরে আসার পরে সোনিয়া দেখতে পায় সব জায়গায় ছেলেরা মেয়েরা একসাথে দাঁড়িয়ে রয়েছে এবং মেয়েরা কেমন যেন বেপরদ অন্যরকম ভাবে রয়েছে। তো এই দৃশ্য দেখে সোনিয়া তো ঘাবড়ে যায় এবং ভয় পেয়ে যায়, কিন্তু বান্টি আর অঞ্জলি ওকে কোথাও থামতে দেয় না, কারণ তারা জানে মেয়েটা আবার পালিয়ে না যায়। তো তারা দ্রুত ভেতরে নিয়ে যেতে থাকে আর পেছন থেকে কিছু নারী অঞ্জলিকে বলে বাহ নতুন একটা করামাল নিয়ে এসেছিস দেখছি। তো এরপর অঞ্জলি আর বান্টি করে কি সোনিয়াকে এনে দাঁড় করিয়ে দেয় সেখানকার সবচেয়ে বড় এবং পুরনো পতিতা মাধুরীর সামনে, এবং তার দায়িত্ব হচ্ছে এখানে আসা সমস্ত নতুন মেয়েদের ট্রেনিং দেওয়া। তো
মাধুরী ও অঞ্জলির সাথে মিলে তাকে কারো কাছে নিয়ে যাচ্ছিল, আর ঠিক তখনই সোনিয়া করে কি তার ব্যাগ থেকে একটা সুই বের করে, আর ওই সুই দেখিয়ে মাধুরী এবং অঞ্জলিকে ভয় দেখাতে চায় এবং তারপর পালায়। কিন্তু মাধুরী তখন বান্টিকে ডেকে বলে ওকে ধরে নিয়ে আয়। আর এইদিকে বেচারা সোনিয়া এতটাই ঘাবড়ে গিয়েছিল যে সে প্রীতির নাম নিয়ে সবার কাছে জিজ্ঞাসা করছিল যে আমার বোন প্রীতিকে দেখেছো, বাট তখনই সেখানে বান্টি চলে আসে এবং সোনিয়াকে টেনে হিসড়ে ফয়জালের কাছে নিয়ে যায়। এবং সে মনে করে রেড লাইট এরিয়ার অনেক বড়, তার আন্ডারে মনে করো অনেক পতিতা রয়েছে। তো ওই সময় ফয়সাল কোনো লোকের সঙ্গে কথা বলছিল এবং সে বলছিল যে তোমার ওই মেয়েদের উপর হাত তোলা উচিত হয়নি। তো ফয়সাল সোনিয়ার মুখ দেখে তার কাছে আসে এবং তার ছবি তোলে, আর ওর ঘাড় এবং চুলের পেছনে পরীক্ষা করে দেখে যে কোথাও কোনো জন্মদাগ বা বাটমার্ক আছে কিনা, কারণ অনেক সময় দেখা যায় যে বাইরের চেহারা সুন্দর ভেতরের সমস্যা, তখন পছন্দ করে না কাস্টমাররা। তো ফয়জাল করেকে নিজের সন্তুষ্টির জন্য ওর শরীরের তল্লাশি করে এবং অঞ্জলিকেও জিজ্ঞাসা করে ওর হাইমেন মানে বুঝতেই পারছো ভার্জিন কিনা। তো অঞ্জলি তখন জানা এটা একদম পিওর ভার্জিন, কিন্তু ফয়জালের বিশ্বাস হয় না, আর এজন্য সে মাধুরীকে ইশারা করে বলে ওকে পরীক্ষা করো। তো মাধুরী এরপর পরীক্ষা করে ফয়জালকে জানায় একদম পিওর ভার্জিন মেয়ে। বাট এইদিকে সোনিয়া এতটাই ভীত হয়ে পড়ে যে সে কিছুই বলতে পারে না। কিন্তু এরপর ফয়জাল ওকে এমন ভাবে বোঝায় যেন এই রেড লাইট এরিয়াটা কত চমৎকার একটা জায়গা ওর জন্য। এবং তারপর ফয়জাল করে কি সোনিয়াকে মাধুরীর জিম্বায় পাঠিয়ে দেয় এবং অঞ্জলিকে টাকা দিয়ে বিদায় করে দেয়। আর এইদিকে বান্টি করে কি সোনিয়াকে একটা ঘরে অন্য কিছু মহিলার সঙ্গে আটকে দেয় এবং ওর হাতে হাত করা লাগিয়ে সেখান থেকে চলে যায়। তো একা সোনিয়া, যার সঙ্গে কেউ ছিল না, নিজের বোনকে খুঁজতে বের হয়েছিল, কিন্তু নিজের বোনকে খুঁজতে এসে নিজেই ভুল জায়গায় ফেসে গেল এবং সব দিক থেকে নারীদের গলার আওয়াজ ওকে অস্থির করে তুলছিল। আর সেগুলোতে বিরক্ত হয়ে সে নিজের কানে হাত দিয়ে খুব কাঁদতে থাকে। আর অন্যদিকে শিবাও দাদা ঠাকুরের কাছে এসেছে, কারণ শিবা জানে সোনিয়া যদি নিরুদ্দেশ হয় তাহলে এতে দাদা ঠাকুরের হাত রয়েছে। তবে দাদা ঠাকুর এখানে শিবাকে তার পাওনা অনুযায়ী বেশ ভালো পরিমাণ টাকা দিয়ে দেয় এবং তাড়িয়ে দেয় এবং এটা বলে যে এরপর তোর মুখ আর আমাকে দেখাবে না, তোর ঋণ মৌকুবে টাকা নিয়ে চলে যা। আর এইদিকে আমরা দেখি সোনিয়া সেই ঘর থেকে বের হওয়ার জন্য হাত করা ভাঙার চেষ্টা করছিল, আর তখনই সেখানে রেশমি নামের একটা পতিতা আসে যে সোনিয়াকে জিজ্ঞাসা করে সে কিভাবে এখানে এলো। তো সোনিয়া তখন বলে তার বোন প্রীতি এখানে এসেছে, কিন্তু রেশমি জানায় তোরা যদি দুইজন আপন বোন হয়ে থাকিস বা পরিচিত কেউ হয়ে থাকিস তোদের দুজনকে এক জায়গায় রাখা হবে না, মানে তোকে রেখেছে এই এলাকায়, তোর বোনকে আরেক এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আর তখনই এখানে মাধুরী আসে এবং সোনিয়াকে পোশাক বদলাতে বলে, কিন্তু সোনিয়া জানায় তুমি কি জানো প্রীতি কোথায়, আমার বোন কোথায়? তো মাধুরী তখন মিথ্যা কথা বলে, কারণ সে তো জানেই না প্রীতি কে বা কোথায় রয়েছে। বাট সে সোনিয়াকে বোঝায় দেখ অঞ্জলি তোকে বিক্রি করে চলে গিয়েছে আর ফয়জাল তাকে টাকাও দিয়ে দিয়েছে, তো তোকে মোটামুটি 1-1.5 লাখ টাকা দিয়ে কিনেছে, সে টাকা তোকে শোধ করতে হবে, তারপর কিছু লাভ দিতে হবে, তারপর তুই যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারবি। তো সোনিয়া তখন তার কথায় বিশ্বাস করে ফেলে। আর এর কিছু সময় পরে মাধুরী করে কি সোনিয়াকে তৈরি করিয়ে ফয়জালের কাছে নিয়ে যায়। তো ফয়জাল প্রথমে সোনিয়ার সাথে খুব নিচু স্বরে খুব সুন্দর করে কথা বলে, ওর ব্যক্তিগত জীবনে জিজ্ঞাসা করে তোমার কি কখনো বয়ফ্রেন্ড ছিল? তো সোনিয়া তখন অমরের নাম নেয়। তো ফয়জাল তখন সোনিয়াকে বলে তোমরা কি শারীরিক মেলামেশা করেছো? কিন্তু সেই বিষয়ে সোনিয়া স্পষ্টভাবে মানা করে দেয় যে আমি এই জাতীয় কাজ বিয়ের আগে কখনোই করব না। তো এতে ফয়জাল কনফার্ম হয়ে যায় যে এটা ভার্জিন মাল, খুব ভালো দামে বিক্রি করা যাবে। তো এরপর ফয়জাল ওকে বোঝাতে থাকে যে তোমাকে এই কাজ করতে হবে, বাট সোনিয়া রাজি হয় না। তো এরপর ফয়জাল আর নিজের মাথা ঠান্ডা রাখতে পারে না, সে সোনিয়ার মুখ চেপে ধরে এবং বলে তোকে সেই সমস্ত কাজ এখন থেকে করতে হবে যেটা ফয়জাল চাইবে। তো এরপর সে মাধুরীকে নিয়ে যেতে বলে, আর রাগে মাধুরী করে কি সোনিয়াকে একটা নোংরা বাথরুমে আশ্রয় ফেলে, কারণ সে ফয়জাল আর মাধুরীর কথা শুনেনি আর এটাই তার শাস্তি। তো সোনিয়াকে সে বাথরুমে আটকে সেখান থেকে চলে যায়। আর অন্যদিকে অঞ্জলি করে কি একটা মেয়ের সাথে রয়েছে, মানে ওটা আর একটা গরিব মেয়ে যাকে সে ফাঁসানোর চেষ্টা করছে, মানে পতিতলে নিয়ে বিক্রি করে দিলেই তো আর বের করার সিস্টেম নাই। এবং এটা কিন্তু মোটেও জাস্ট সিনেমা নয়, তোমরা জাস্ট অনেকে ভালো ফ্যামিলিতে জন্ম নিয়েছো সেজন্য বেঁচে গিয়েছো, কিন্তু প্রত্যেকটা দেশে এমন লো লেভেলের ফ্যামিলি রয়েছে যাদের কিন্তু নিরাপত্তা নাই। আমরা দরজায় তালা লাগিয়েও শুই, কিন্তু এই সেম ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে এমন এমন ফ্যামিলি রয়েছে যাদের দরজায় তালাতে দূরের কথা, বেড়াই নাই বলা চলে, বেড়াই লাথি দিয়ে ভাঙা যাবে। তো একটা সেম কান্ট্রি হলেও সকল মানুষের নিরাপত্তা কিন্তু সেম হিসেবে হবে না। তো যাই এই অঞ্জলি শালীর কাজই মূলত এগুলো, বুঝছো, ও কাজই হচ্ছে এরকম গরিব গরিব মেয়েদের ধরে তোমার রেড লাইটে বিক্রি করে দেয়। তো যাই এরপর সেখানে শিবা আসে এবং অঞ্জলির কাছে একটা সাহায্য চায়, মানে আমাদের সোনিয়ার বাবা আসে, বলে সোনিয়াকে পাঠানো উচিত হয়নি এবং শিবা করে কি অঞ্জলিকে টাকা দেয় যে কোনো মূল্যে আমার মেয়েকে এনে দাও। তো অঞ্জলি টাকাটা তো নিয়ে নেয় এবং টাকা নিয়ে বলে আমি আর কিছু করতে পারবো না, তোমাকে আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, ওখানে গিয়ে তুমি তোমার নিজের মেয়েকে ছাড়িয়ে নিয়ে আসো। তো গবেচারা শিবা কোনো রকমের মুম্বাই পৌঁছে যায় এবং সেখানকার ভিড়ের মাঝে মেয়েকে খোঁজার চেষ্টা করে, এটাই তার আশা হয়তো তার মেয়ে সোনিয়াকে কোথাও পেয়ে যাবে। আর এইদিকে মাধুরী তো সোনিয়াকে তার প্রথম খদ্দেরের জন্য প্রস্তুত করছে, আর এর সাথে সোনিয়াকে একটা ট্যাবলেটও খাইয়ে দেয় এবং বলে এটা খেলে সবকিছু সহজে হয়ে যাবে। আর তাছাড়া পতিতাদের এইসব ওষুধ খাওয়ানো হয় যাতে খদ্দেরা যতই জবরদস্তি করুক ওরা ওইসব গোপনাঙ্গে যন্ত্রণা বোধ করে না, আর কি অচেতন করে ফেলে, এরকমই বলা হয়েছে এই সিনেমাতে। তা না হলে এটা কেমনে পসিবল বলে, একটা পতিতালয়ে সারা বছর দিনে 10-15 বার সার্ভিস দিচ্ছে, এটা নর্মাল একটা মানুষের পক্ষে পসিবল নয়। তো যাই হোক ওইদিকে আমরা দেখি ফয়জাল করে কি সোনিয়ার জন্য খদ্দরের সঙ্গে দাম দস্তর নিয়ে ব্যস্ত। এবং এখানে একটা বিষয় উল্লেখ্য যে মেয়ে যত বেশি ইয়াং, যত বেশি বয়স কম, যত ভার্জিন, তাদের বাজারে চাহিদা অনেক বেশি এবং যারা বড় বড় লেভেল
লেভেলের মনে করো লোক, অনেক ধনী, তারা এই ধরনের ভার্জিন মেয়েদের মনে করো যে খুব পছন্দ করে। আবার এইসব দালালরাও চেষ্টা করে ওই ভার্জিন মেয়ে দিয়ে অনেক টাকা কামানোর। তো ফয়জাল সেই কাজটি করছিল, কিন্তু চুক্তি পাকা না হয় ফয়জাল খুব রেগে যায় এবং উল্টো খদ্দেরকে গালিগালাজ করে। অন্যদিকে শিবা অন্য একটা রেড লাইট এরিয়াতে গিয়ে এক অসহায় বাবার মতো নিজের মেয়ের ছবি দেখে সবার কাছে জিজ্ঞাসা করছে। তো যাই হোক, শিবা সেখানে সবাইকে ছবি দেখে জিজ্ঞাসা করে, বাট সবাই একটা কথাই বলে যে এই মেয়ে এখানে কাজ করে না বা তারা দেখেনি। মানে বুঝতেই পারছো সে আরেকটা পতিতালয়ে গিয়েছে। ভিডিওর এই মুহূর্তে ছোট্ট একটা কমার্শিয়াল ব্রেক রয়েছে, কাইন্ডলি ভিডিওটা একটু টেনে মূল ভিডিওতে চলে যাও। হ্যালো ফ্রেন্ডস, একটা অসাধারণ প্ল্যাটফর্মের ব্যাপারে বলতে যাচ্ছি যেটা পিএসজি স্পন্সর করে। সামনে ফিফা ওয়ার্ল্ড কাপ শুরু হতে যাচ্ছে। ফুটবল লাভারদের জন্য অনেক অনেক বড় অপরচুনিটি। 11 জন ফুটবল ওয়ার্ল্ড কাপ শুরু হবে। তুমি তোমার ফেভারিট টিমকে সাপোর্ট করতে পারো, লাইভ ম্যাচ দেখতে পারবে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে, ম্যাচের ইনসাইট এবং অনুমান করতে পারো স্কোর, আর সাথে উইনও হতে পারো। এছাড়াও এখানে আরো অনেক খেলা রয়েছে, যেমন ক্রাশ, চিকেন রোড। এখানে তুমি অনেক উপহারও জিততে পারো, যেমন BMW, আইফোন, ল্যাপটপ এবং আরো অনেক কিছু। আর স্ক্রিনে দেওয়া প্রোমো কোড রেজিস্ট্রেশনে ইউজ করলে প্রথম ডিপোজিটে পাবা 50,000 রুপি। আর ফ্রি স্পিন তো থাকছেই। এখানে উইনিং মানি খুব সহজেই উঠানো যায়, যেমন আইপে, সাম্পাত, বিসওয়া, ক্যাশ এবং অন্যান্য উপায়ে। এন্টারটেইনের জন্য এটা ইউজ করতে পারো, যেমন অনেকেই করে। তো কমেন্ট চেক করো, রেজিস্ট্রেশন করো আর রিওয়ার্ড যেত। তো এবার চলো আমরা মূল ভিডিওতে যাই। আর এইদিকে সোনিয়াকে একটা ঘরে একা বসানো হয়, আর তার প্রথম খদ্দের হিসেবে 70 বছরের একটা বুড়া আসে এবং সোনিয়ার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে। আর এরপরে আমরা দেখতে পাই রাত হয়ে গিয়েছে, কিন্তু শিবা মানে বাবার খোঁজ এখনো থামেনি এবং সে করে কি সেখানকার সবচেয়ে বড় রেড লাইট এরিয়াতে এসে পৌঁছায় এবং ভেতরে যায়। আর এখানকার অবস্থা দেখে এখন সে বুঝতে পারে তার মেয়েকে সে কোথায় দিয়েছে। শিবা এখন বুঝতে পারে যে তার মতো বুড়ো বুড়ো লোকেরাও এখানে আসে সব বাচ্চা মেয়েদের কাছে, এবং শিবাকেও মনে করো তারা ডাকছে ওই যে ওইসব পতিতারা। তো শিবা তো মনে করো ভীষণ বিষণ্ণ এবং হয়রান হয়ে পড়ে যে আমার মেয়ে কোন জায়গায় গেল, কি হলো মেয়ের। আর অন্যদিকে সমস্ত পতিতারা একসাথে বসে খাবার খাচ্ছিল, আর তখনই সেখানে একটা পুলিশ সদস্য আসে। তো তোমরা তো জানোই কোনো অন্যায় কাজই আর কি প্রশাসনের হেল্প ছাড়া হয় না। তো এইসব জায়গাতে তো পুলিশের যাতায়াত থাকেই, তারা মূলত হপ্তা নিতে আসে বা ক্রাইম টাইম কোনো কিছুর একটা হপ্তা দিতে হয়। তো সোনিয়ার তখন মনে হয় এই পুলিশ সদস্যটাই তার একমাত্র ভরসা, তাকে এখান থেকে বের হতে এবং তার বোনকে খুঁজতে সাহায্য করবে। তো সোনিয়া করে কি চুরি করে সেই পুলিশের পেছনে বের হয়ে যায়। কোনো রকমে সোনিয়া সেই পুলিশ সদস্যকে খুঁজেও বের করে, কিন্তু পুলিশ তাকে দেখার পরে জিপে বসায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। তো সোনিয়ার মনে তখন একটা আশার সঞ্চার হয়, হয়তো সে সাহায্য পাচ্ছে, বেঁচে গিয়েছে। কিন্তু ওই পুলিশ সদস্যই করে কি ওকে ফেরত এনে ফয়জালের কাছে আশ্রয় ফেলে এবং এর বিনিময়ে টাকা চায় যে ধরে নিয়ে আসছি, কয় টাকা দিবি। তো ফয়জাল তখন খুব রেগে যায় এবং ওকে জেলে বন্দি করে দেয়। আর তারপর ফয়জাল নিজে এসে সোনিয়াকে অত্যাচার করতে শুরু করে। তো এখানে ফয়জাল সোনিয়াকে হুমকি দেয়, তুই কি চাস তোর বাপ মা বা বাকি পরিবার, তোর বোন নিরাপদ থাকুক। আর এরই সাথে সে সোনিয়াকে ভয় দেখানোর জন্য ওর সামনে একটা সাপ ছেড়ে দেয়, যা দেখে সোনিয়া কেঁদে ফেলে এবং ভয় পেয়ে ফয়জালকে বলে ফয়জাল যেমনটা চাইবে সোনিয়া ঠিক তেমনটাই করবে, কিন্তু তার বোন বা পরিবারের জন্য কোনো ক্ষতি না করে। আর তাছাড়া দেখতে গেলে এখন ফয়জালের কথা মেনে নেওয়া ছাড়া সোনিয়ার কাছে আর কোনো বিকল্প পথ তো ছিল না। তো যাক, পরের দিন সকালে সোনিয়া করে কি জানালার পাশে বিষণ্ণ হয়ে বসেছিল, আর তখনই সেখানে মাধুরী আসে, যে তাকে প্রীতির পায়ের নুপুর দিয়ে বলে সে যদি ফয়জালের কথা শুনে তাহলে আমি নিজে ফয়জালের সঙ্গে কথা বলবো তোর জন্য এবং তোর বোনের সঙ্গে তোর দেখা করাবো। ফয়জাল চাইলে তোর বোনকে খুঁজে বের করতে পারবে। তো সোনিয়া রাজি হয়ে যায়। আর এরপর রাতে সোনিয়া করে কি ফয়জালের সঙ্গে দেখা করতে তার ঘরে আসে। তো সোনিয়া দেখতে পায় যে ফয়জাল কারোর সঙ্গে কথা বলতে বলতে নিজের সিক্রেট ডায়েরিতে কোনো একটা কিছু লিখছিল, হয়তো কোনো মোবাইল নম্বর, আর সেটা ডয়ারে লুকিয়ে রাখে। আবার সবকিছু যেহেতু ঠিকঠাক চলছে, মানে সোনিয়াও ভালো সার্ভিস দিচ্ছে, তো এই জন্য ফয়জালও খুশি, সোনিয়ার সঙ্গে ভালো মতো কথা বলে। তো সময় পার হতে থাকে, আর এখন সোনিয়ার এখানে প্রায় 2 মাস হয়ে গিয়েছে। সোনিয়া মোটামুটি একরকম অভ্যস্ত হয়ে গিয়েছে কলগাল হিসাবে। তো এরপর একদিন সোনিয়া করে কি মাধুরীকে খুঁজতে খুঁজতে রেশমির কাছে আসে এবং জিজ্ঞাসা করে মাধুরীকে কোথায় পাওয়া যাবে। কিন্তু এদিকে রেশমি যে কিনা নিজের দুঃখে নিজে রয়েছে। তো সোনিয়া তখন রেশমিকে জিজ্ঞাসা করে তোমার যে দুঃখ কিসের, তোমার তো পাওনা পূরণ হয়ে গিয়েছে, তুমি তো চাইলে এখান থেকে বেরিয়ে যেতে পারো, কিন্তু বের হলে কোথায় যাবে। তো রেশমি তখন জানায় যে দেখ আমার একটা ছেলে ছিল, সেও এখন নেই। আর এরপর সে করে কি নিজের ব্লাউজ খুলে দেখায় যে তার স্বামী তাকে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছিল, আর এরপর তার স্বামী তার ছেলেকে কেড়ে নিয়ে তাকে এই রেড লাইট এরিয়াতে বিক্রি করে দিয়েছে, হয়তো সন্তানকেও কোথাও বিক্রি করে দিয়েছে। তো বাইরে বেরিয়ে আমি কি করব, আর বাইরে বেরোলে সমাজ কি আমাকে আর মেনে নেবে। আর অন্যদিকে আমরা কিছুক্ষণ পর দেখতে পাই দীপক নামের একটা ছেলে আসে। দেখতেই পাচ্ছ খুবই পরিচিত একটা নায়ক বর্তমানে বলিউডের, নাম হচ্ছে রাজকুমার রাও। তো দীপক করে কি সবার আগে মাধুরীর কাছে আসে, মানে সর্দারনি, এবং তাকে বলে ওই নতুন যে শ্যামলা রঙের মেয়েটি এসেছে আমি তার সঙ্গে দেখা করতে চাই। তো মাধুরী বুঝতে পারে যে দীপক সোনিয়ার কথা বলছে। তো মাধুরী করে কি সোনিয়াকে ডেকে পাঠায়। আর কিছুক্ষণ পরে দেখা যায় সোনিয়া আর দীপক একসাথে একটা ঘরে রয়েছে। তো সেখানে দীপক সোনিয়ার সঙ্গে কথা বলার চেষ্টা করে এবং তাকে নিজের আসল নাম জানায়, যে তার নাম হচ্ছে মনীষ এবং সে একটা সংস্থা বা এনজিও চালায় যারা এইসব পতিতালয় থেকে
যাদেরকে জবরদস্তি করে তুলে আনা হয়েছে বা বিক্রি করে দেওয়া হয়েছে সেসব মেয়েদেরকে উদ্ধার করে বাড়িতে পাঠিয়ে দেয়। তো সে সোনিয়াকে আশ্বস্ত করে যত কষ্টই হোক তোমাকে আমরা এখান থেকে ছাড়িয়ে নেব। তো এখানে সোনিয়া একটু আশা পায়। আর এর পরের দিন দেখা যায় সোনিয়া যখন ছাদের উপর রয়েছে তখন মাধুরী ওর কাছে আসে এবং এটা বলে যে সোনিয়া তোর খদ্দেররা তো তোর খুব প্রশংসা করে রে, তুই তো পরবর্তী সর্দারনি হবি। কিন্তু তখনই মাধুরীর প্রবল কাশি উঠে আসে আর এর সাথে মুখ দিয়ে রক্ত বের হয়। তো মাধুরী ভয় পেয়ে সেখান থেকে চলে যায় এবং সেখান থেকে বের হয়ে সোজা ডক্টরের কাছে যায়। তো ডক্টর তখন মাধুরীকে জানায় যে তোমার এইচআইভি পজিটিভ হয়েছে এবং তুমি দয়া করে আর কারোর সাথে কোনো সেক্স ম্যাক্সিমেট্রোমা করো না, তাহলে তোমার কাছ থেকে মহামারী এটা ছড়িয়ে পড়বে সবার মধ্যে। তো এটা শুনে মাধুরী তো খুব কাঁদে। আর এরপর রাতের বেলা আমরা দেখতে পাই সোনিয়া ফয়জালের ঘরে এসে দেখে ফয়জাল ঘুমিয়ে রয়েছে এবং তার কম্পিউটারের পাশে রাখা ডায়েরি থেকে সে বেশ কিছু নম্বর নিয়ে পরের দিন মনীষকে দেয় তাকে সাহায্য করার জন্য, যাতে সে জানতে পারে যে তার বোন কোথায় রয়েছে। আবার ওই একই রাতে ফয়জাল আর তার চামচা বান্টি সোনিয়াকে গাড়িতে বসে কোথাও নিয়ে যায় এবং একটা নির্জন জায়গায় পৌঁছানোর পরে জানা যায় যে ফয়জাল সোনিয়াকে তার বোন প্রীতির সঙ্গে দেখা করাতে নিয়ে যাচ্ছে। তো সোনিয়া তার বোন প্রীতির সঙ্গে দেখা করতে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু প্রীতি সোনিয়াকে চিনতেই পারে না। এর কারণটা হচ্ছে প্রীতিকে পাঠানো হয়েছিল তোমার হাই ক্লাস যে বুড়ো খদ্দেররা রয়েছে কোটিপতি তাদেরকে খুশি করার জন্য এবং এ কারণে ওকে রেগুলারলি ড্রাগস দিয়ে রাখা হতো। তো ওকে রেগুলারলি ড্রাগস দিতে তো নিজে এখন মাদকাসক্ত হয়ে পড়েছে এবং সবসময় নেশাই থাকতে চায়। তো এই কারণে ও চিনেই না তোমার ওই সোনিয়াকে। তো সোনিয়া এখানে অনেক ওকে মনে করিয়ে দেয়। তারপর যখন প্রীতির মনে পড়ে যে সামনে ওর বোনই বসে রয়েছে সোনিয়া, তো তখনও করে কি কাঁদতে কাঁদতে সোনিয়ার উপরই সকল দোষ চাপায় যে তুই জানতি বাবা আমাকে বিক্রি করতে যাচ্ছে, তুই তখন আমাকে আটকালি না কেন, তুই আমাকে সবসময় হিংসা করতি। মানে বুঝতেই পারছো নেশার ঘরে তো মানুষের হিতাহিত জ্ঞান থাকে না, উল্টাপাল্টাই বোঝে। তো ধাক্কা দিয়ে সে সোনিয়াকে গাড়ি থেকে নামিয়ে দেয় আর সোনিয়াও তখন কাঁদতে কাঁদতে ফয়জালের গাড়িতে করে ফিরে আসে এবং বিড়বিড় করতে থাকে যে আমি কখনোই তোকে হিংসা করে নিবন। আর এর পরের দিন আমরা দেখতে পাই ফয়জাল নিজের ঘরে মাধুরীর সাথে রয়েছে এবং কারোর সঙ্গে কথা বলতে বলতে খুব খুশি হয় যে হংকং এর যে পার্টি রয়েছে সেখানে মেয়েদের বিক্রি করার যে চুক্তিটা ওটা ফাইনাল হয়ে গিয়েছে। আর এই খুশিতে মাধুরী করে কি ফয়জালকে অফার করে যে আমাকে একটু ইয়ে করো। তো মাধুরীর মনে কিন্তু একটু শয়তানি রয়েছে, সেও আর কি ভালো হয়ে গিয়েছে এবং সে চায় যে পাপের সাম্রাজ্য পাপ দিয়ে ধ্বংস হোক, সে চায় ফয়জাল শালাও এই সাইবে আক্রান্ত হোক। তো এরপর যখন মনে করো রাতে রাশি ইউক্রেন করে, সকালে ঘুম থেকে উঠে ফয়জাল দেখে বিছানায় বিভিন্ন জায়গায় রক্ত। তো ফয়জাল তো বুঝতে পারে যে মাধুরী তো ঘটনা ঘটাইছে। তো মাধুরীকে জিজ্ঞাসা করে কি হয়েছে, মাধুরী বলে এমনি না কাশি, কোনো সমস্যা নেই। তবে তারপরেও সে মাধুরীর উপর রেগে যায় এবং ওকে মারতে চায়, কিন্তু লাস্টে আর মারে না, অন্য একটা কিছু চিন্তা করে। অন্যদিকে মনীষ করেছে কি পুলিশদের নিয়ে রেড লাইট এরিয়াতে আসে অভিযান করতে, কিন্তু তখনই ফয়জাল করে কি মাধুরীকে এটাই বলে যে কোনো মূল্যে সোনিয়ার অন্য মেয়েকে কোথাও লুকিয়ে ফেল। তো পতিতার একটা নিয়ম রয়েছে, সেটা হচ্ছে তোমার যদি বয়স 18 হয় তাহলে তুমি স্বেচ্ছায় পতিতাগিরি করতে পারবে, কোনো সমস্যা নেই। বাট 18 বছরের নিচে যদি কোনো লোক তোমাকে রাখে বা পতিতা হয়ে থাকে তাহলে কিন্তু বড় ধরনের একটা কেস রয়েছে। তো এই কারণে সোনিয়ার আশা হচ্ছে আন্ডারেজ ওদেরকে লুকিয়ে ফেলে। আর বাকি যেগুলো ওগুলো তো এখানকার ওদের শিকারী প্রাণী, বয়সে বেশি প্রাণী হিসাবে শিকারী, ওরা তো আর পুলিশকে কমপ্লেন করবে না। তো মনীষ আশাকে খুঁজে তো বের করে আনে, কিন্তু সোনিয়াকে অনেক ডাকার পরেও বাইরে আসে না। আর ঠিক তখনই ফয়জালের আবার কেনা যে পুলিশ সদস্য তারা এখানে এসে পড়ে এবং উল্টো মনীষকে মারধর করে সেখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু সোনিয়া কেন ইচ্ছাকৃত সে জায়গা থেকে বাইরে আসলো না? সে তো চাইলে মনীষের সঙ্গে যেতে পারতো, নিজের বোনকে খুঁজে নিতে পারতো, কিন্তু ওর আসলে ভেতর থেকে সাহস হয়নি, কারণ ওর বোনকে যদি আবার কোনো ক্ষতি করে ওরা। আর পরের দিন সকালে ফয়জাল মাধুরীকে সব জায়গায় খোঁজে কিন্তু পায় না, কি লাস্টে দেখা যায় মাধুরী একটা ঘরে লুকিয়ে রয়েছে। তো ফয়জাল ঘরটা খুলে দেখে আর মাধুরীর হাতে দেখা যায় একটা ব্লেড, বাট ফয়জাল ওকে ধরে ফেলে এবং ফয়জাল মাধুরীকে বলে দেখ তুই আমার সোনার ডিম পাড়া হাঁস, দেখ আমাদের তো এটাই পরিকল্পনা ছিল যে প্রীতি আশা আর সোনিয়াকে অন্য দেশে আমরা বিক্রি করে দেবো যেহেতু ওরা কচিমাল, কিন্তু প্রীতি আর আশাকে তো ধরে নিয়ে গিয়েছে। তো এখন আমার কাছে আছে খালি তুই আর সোনিয়া, তো আপাতত তোদের দুজনকে আমার বিক্রি করতে হবে, তাছাড়া উপায় নেই। বাট মাধুরী এখানে মিনতি করে যে আমি অসুস্থ, কিন্তু ফয়জাল ওর ব্যবসার কথা বেশি ভাবে এবং শেষ পর্যন্ত সোনিয়া এবং মাধুরীকে অজ্ঞান করে বিক্রি করে দেয়। বাট এখানে তোমরা জানো মাধুরী যা করার তো ফয়জালকে করে দিয়েছে। এইচআইভি যে জিনিস, আমি চাই কোনোদিন এইচআইভির চিকিৎসা বের না হোক, কারণ সব খানকির পোলা এবং খানকির মেয়েদের এইচআইভি হয়। তো যাই হোক এরপর ফয়জালের লোকজন করে কি রেড লাইট এরিয়া থেকে ওদের দূরে নিয়ে যায়, যেখানে মুম্বাইয়ের কন্টেনার রাখা ছিল মানে পোর্টের, আর ওইখানে একটা কন্টেনারের ভেতর ওদেরকে ঢুকিয়ে দেওয়া হয় যেটা হংকং এ যাবে। তো এরপর পুরো 11 দিন মাধুরী, সোনিয়া এবং বেশ কিছু মেয়ে ওই কন্টেনারে ছিল, যাদের সবাইকেই বিক্রি করে দেওয়া হয়েছে এবং তারপর সেখান থেকে ওদের সবাইকে আবারও কন্টেনারে করে ট্রান্সপোর্ট করা হয়। তো পথের মাঝে মাধুরী সোনিয়াকে নিজের বিষয়ে বলতে থাকে যে সে কিভাবে এখানে এসেছে, যে ওকে ওর বাবা এরকম অভাবের কারণে কারোর সাথে বিয়ে দিয়েছিল, যৌতুক নিয়েছে আবার বিক্রিও করে দিয়েছে। তো যাই হোক ওদেরকে নিয়ে যাওয়া হচ্ছে লস অ্যাঞ্জেলসে। আর এখানে একটা বিষয় লক্ষ্য তোমরা জেনে অবাক হবে, আমেরিকান মেয়েরা রাশিয়ান মেয়েরা কিন্তু অনেক বেশি সুন্দরী, চাইনিজ মেয়েরা
অনেক সুন্দরী, কোরিয়ান মেয়েরাও অনেক সুন্দরী। মানে আমাদের দেশের ছেলেরা কিন্তু ওদের দেশের মেয়েদের জন্য পাগল, আবার আমাদের দেশের মেয়েরা ওদের দেশের ছেলেদের জন্য পাগল। কিন্তু ঘটনা হচ্ছে কি, বিরিয়ানি খাইতে খাইতে তো ভালো লাগে না, মাঝে মাঝে ডাল ভাত খেতে হয়। তো ওই শালাদের রুচি আবার খারাপ। ওই আমেরিকান, চাইনিজ, রাশিয়ান, ওদের আবার কালা মেয়া ভালো লাগে। এই যে ইন্ডিয়ান মিন্ডিয়ান এরকম পিসেট মেয়া ভালো লাগে। এবং হংকং চীনে এই যে আমাদের ইন্ডিয়া বাংলাদেশের এই পিসেট মার্কা মেয়েদের ওদের সবচেয়ে বেশি পছন্দ। এবং রেগুলারলি কিন্তু বাংলাদেশ থেকে ওই চীনারা এসে মেয়েদেরকে নিয়ে যাচ্ছে। এবং আমি নিজে যখন চীনে গিয়েছি তখন আমি দেখেছি এরকম করে একটা নিরীহ মেয়েকে নিয়ে যাচ্ছে। বুঝতে পারছি কিন্তু কিছু করার নাই। তো যাই হোক, ওদেরকে কোথায় নিয়ে যাওয়া হয় জানো? আমেরিকার লস অ্যাঞ্জেলসে। তো সোনিয়াকে খুব ভালো মতো সাজিয়ে গুছিয়ে একটা লোকের বাড়িতে দেওয়া হয়। আর ওটা খুব সম্ভ্রান্ত লেভেলের মানুষ তারা। তো লোকটা সোনিয়ার সঙ্গে খুব ভালো ব্যবহার করে এবং সোনিয়াকে পুরো বাড়ি ঘুরে দেখায়, কমফোর্ট দেয়। এবং সোনিয়ার কাছে তখন মনে হয় এ পর্যন্ত যতগুলো মানুষের সঙ্গে তার দেখা হয়েছে তার মধ্যে এই লোকটার ব্যবহার সবচেয়ে ভালো। তো আমি এখানে সত্যি একটা কথা বলি, ইউরোপ আমেরিকার লোকজন ওরা হয়তো ন্যাংট হয়ে থাকতে পারে, ওদের হয়তো ধর্ম নাই, কিন্তু মানবতার দিক দিয়ে ওরা এই যে আমাদের ভারত, পাকিস্তান, বাংলাদেশ বা মিডল ইস্টের চেয়ে, আফ্রিকার চেয়ে অনেক বেশি বেটার। মানে অন এভারেজ ওরা আমাদের চেয়ে বেশি মানবিক। দু একটা বিচ্ছিন্ন ঘটনা যদি দেখাও তাহলে আমাদের সব দেশে আরো বেশি বিচ্ছিন্ন ঘটনা। তো যাই হোক, এরপর সোনিয়া দেখে যখন তার আশেপাশে কেউ নেই তখন সোনিয়া করে ওই লোকটার ল্যাপটপে নিজের ইমেল খোলে এবং দেখতে পাই আমার ওকে মেল করেছিল অনেক আগে। তো এটা দেখে সোনিয়া অনেক খুশি হয়। আর ঠিক তখনই সেখানে ওই লোকটা আসে। তবে তাকে দেখে সোনিয়া ভয় পেয়ে যায়, উঠে দাঁড়ায়, কিন্তু লোকটা ওকে খুবই ভালোবেসে বসতে বলে এবং সাথে সাথে উল্টো সোনিয়াকে একটা ফোন উপহার দেয়। ভাই, অনেক দামি একটা ফোন। তো যাই কিছুক্ষণ পরে সোনিয়া যখন মাধুরীর কাছে ফেরত আসে তখন তার মেজাজটা অনেক ভালো ছিল। মনে হয় অনেকদিন পরে সে খুশি হয়েছে। প্রথমত ভালো একটা ব্যবহার পেয়েছে, ফোন পেয়েছে, আর অমরের চ্যাট পড়তে পেরেছে। আর এখন থেকে সে নিজে মেল চেক করতে পারে, খুব আনন্দিত। আর তাছাড়া এখন যে মাধুরী ওর সর্দারনি ছিল সেই মাধুরী কিন্তু এখন ওর মায়ের মতো হয়ে গিয়েছে, ওর বোনের মতো হয়ে গিয়েছে, কারণ এখানে মাধুরী ছাড়া ওর কেউ নেই। তো যাই এরপর তার একটা পার্টিতে আসে যেখানে বোল্ড ইন্টিমেসি চলছে। এটা খুব ডেঞ্জারাস একটা পার্টি হবে, মানে বড় লোকদের পার্টি, যেখানে সবাই মদ টদ খেয়ে একবার ওপেনে গ্রুপ সেক্স নাকি একবার পার্টি সেক্স করবে। এবং ওদের দেশে এরকম ক্লোজ পার্টি অনেক জায়গায় হয়, যেমন সোপ পার্টি, অমুক তমুক পার্টি, পুল পার্টি। তো মাধুরী সেখানকার পরিবেশ থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে, কারণ আজকে সোনিয়ার সমস্যা হতে পারে, কয়জনের উপর ঝাঁপিয়ে পড়বে ঠিক আছে নাকি। তবে ও তো বড় হয়ে গিয়েছে, ওর তো এসবের অভ্যাস ছিল, কিন্তু সোনিয়ার কি হবে। আর তখনও দেখতে পাই একটা নারী সোনিয়াকে ভেতরে নিয়ে যাচ্ছে। তো আজকে ওর সোনিয়াকে দেখে খুব মায়া হয় এবং ওর মনে হয় যে আমি তো বেশি দিন বাঁচবো না, অন্তত সোনিয়াকে একটা ভালো জীবন দিয়ে যাই। তো এই জন্য মাধুরী করে কি, নিজের জীবনের শেষ পানিটা খায় আর তারপরে গ্লাস ভাঙা নাটক করে এবং সেই গ্লাসের একটা টুকরা দিয়ে নিজের হাতে রক কেটে ফেলে। এবং তারপর মাধুরী সোনিয়ার দিকে ইঙ্গিত করে, আর এই ইঙ্গিতটা ছিল সে ইঙ্গিত যে সোনিয়া তুই এখান থেকে পালা। মানে মাধুরী নিজেকে স্যাক্রিফাইস করে সোনিয়াকে এখান থেকে পালাতে বলছিল এবং সোনিয়া সেখান থেকে পালানোর সুযোগ পেয়ে যায় এবং সোনিয়া যে কোনো প্রকারে সেখান থেকে বেরিয়ে যায়, জঙ্গলের দিকে দৌড়াতে থাকে এবং কোনো রকমে তাদের কাছ থেকে প্রাণ বাঁচিয়ে সারা লুকিয়ে থাকার পরে জঙ্গলের একটা গাছে উঠে বসে থাকে এবং সকাল হতেই জঙ্গল থেকে বাইরে আসে আর সবার কাছে সাহায্য চায়। কিন্তু ওই অজানা দেশে তাকে সাহায্য কি করবে। তো বেচারা সোনিয়া ডাস্টবিন থেকে খাবার খুঁজে খেতে শুরু করে। আর তখনই রাস্তায় থাকা একটা নারী সোনিয়ার এমন অবস্থা দেখে পুলিশকে কল করে আর এর সাথে ওকে রেস্তোরাঁয় নিয়ে খাওয়ায়। আর তারপর পুলিশের মাধ্যমে সোনিয়াকে একটা সেফ হাউসে পৌঁছে দেওয়া হয়, মানে আমেরিকার একটা সেফ হাউস। তো কিছু সময় পর্যন্ত সোনিয়া সেই সেফ হাউসে থাকে এবং ওইখানে ওর মতো অনেক যারা উদ্ধারকৃত মহিলা রয়েছে তাদের সাথে কথা হয়, তাদের সাথে নিজের কষ্ট যন্ত্রণা শেয়ার করে। আর তার একদিন পরে ওই সেফ হাউস থেকে সোনিয়ার জন্য ভারত থেকে মনীষের ভিডিও কল আসে। আর এরপর সবচেয়ে সেরা ঘটনাটা ঘটে, আমরা দেখতে পাই সোনিয়া তার বোন প্রীতির সঙ্গে কথা বলতে পারে, মানে মনীষ কথা বলিয়ে দেয়। মানে মনীষরা সব প্রীতিকে উদ্ধার করে নিয়ে এসেছে, বুঝলি, আমরা তো আগেই জানি। আশা আর প্রীতি নামে দুজনকে উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। তো এই যেতে প্রীতি আর আশা রয়েছে। তো সোনিয়া আর প্রীতি একে অপরকে দেখে ভীষণ খুশি হয়। সোনিয়া এটা ভেবে খুব আনন্দ পায় যে তার বোন প্রীতি ভালো আছে, নিরাপদ রয়েছে, যেমনটা সে চেয়েছিল, আর সেও তো নিরাপদে চলে আসবে। তো কিছুদিন পরে ভারত সরকার করে কি সোনিয়াকে ভারতে নিয়ে আসে, মানে এনজিও সহায়তায় আসে। তো সে খুব খুশি, তার বোনের সঙ্গে তার দেখা হবে, দুই বোন এক জায়গায় হবে। কিন্তু মনীষের কাছে সে জানতে পারে প্রীতিকে তো এনজিওতে এনে ওকে ভালো করার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু নেশা হচ্ছে এমন একটা জিনিস, ড্রাগসের নেশা, ওটা ছাড়া তো ও থাকতে পারবে না। তো এই কারণে এখান থেকে আবার করেছে কি, কোন একটা রেড লাইটে যেতে, মানে কোন একটা পতিতালয়ে পালিয়ে গিয়েছে, কারণ ওর নেশা লাগবে, তার জন্য যে কোনো কিছু করতে পারবে। তো বুঝতে পারছো যে কোন লেভেলের জিনিস একটা এক্সিটেসি, কোন ধরনের জিনিস। মানে নর্মাল মদ গাঁজার নেশা তোমার কন্ট্রোল থাকতে পারবে, কিন্তু এই ধরনের যে নেশা, মানে যে ট্যাবলেট নেশা বা ওই যে হিরোইন টোরিন টাইপের যদি খাওয়ায় থাকে তাহলে তো মনে করো কোনো ভাবে ও শেষ, ও বা। তো এটা শুনেও সোনিয়া হার মানে না, ভেঙে পড়ে না। সে ওই এনজিওতেই কম্পিউটার ক্লাস করা শুরু করে, পড়ালেখা শুরু করে, অনেক সময় অতিবাহিত হয়। আর এরপর সোনিয়ার বাবা মা খোঁজ পেয়ে তার সঙ্গে দেখা করতে আসে। তো সোনিয়া তার বাবার সঙ্গে কথা বলে না, সে এতটাই রাগান্বিত ছিল যে ফিরেও তাকায় না, জাস্ট মাকে জড়িয়ে ধরে। তো শিবা তার মেয়েকে ফিরিয়ে নিতে এসেছিল, কিন্তু সোনিয়ার মা বলে তুই এখানেই থাক। তো এই কারণে সোনিয়া আর যায় না, বা তার নিজেরও যাওয়ার ইচ্ছা ছিল না। আর তারপর সে তার নিজের বোনের যে ইমেল অ্যাড্রেস রয়েছে সেখানে সে ইমেল পাঠায়, বলে বোন আমি তোকে যে কোনো মূল্যে খুঁজে বের করবই এবং তোকে আমি উদ্ধার করবই। আর সোনিয়া সেখানে ইমেইলে জানায় যে তার সঙ্গে দেখা করতে ওমরও এসেছিল এবং প্রায় আসে, এবং সোনিয়া তার পুরো জীবন এই এনজিওতে উৎসর্গ করতে চায় যাতে সে অন্য মেয়েদের হেল্প করতে পারে। আর তাছাড়া সে প্রতিদিন এই আশায় দরজার দিকে তাকিয়ে থাকে কোনো না কোনো দিন তার বোন প্রীতি আবার ঠিক ফিরে আসবে এবং দুই বোন একসাথে থাকতে পারবে। আর এই আশা নিয়ে গল্পটা শেষ হয়ে যায়। তো যাই হোক, বুঝতেই পারছো
বাস্তবমুখী একটা গল্প, এবং ইদানিং আমি ইন্ডিয়ান সিনেমার অনেক ফ্যান হয়ে গিয়েছি। হলিউডের যে সিনেমাগুলো হ্যাঁ ভালো লাগে, কিন্তু এগুলো বেশিরভাগই জীবনের সাথে রিলেটেড না। ইন্ডিয়ান সিনেমাগুলো বা সাউথের সিনেমাগুলো যেরকম একবারে লাইভ দিয়ে একবারে রিয়েলাইজ করা যায়, অনেক বেশি রিলেটেড। সেক্ষেত্রে হলিউডের সিনেমাগুলো কিন্তু ভিন্ন, ওরা মূলত পুঁজিবাদী, অ্যাকশন, মুখ সেগুলোর উপর তোমার ফোকাস বেশি করে। তো এখন থেকে আমরা তোমার তামিল সিনেমা, তেলেগু সিনেমা বা ইন্ডিয়ান বেস্ট যে সিনেমা, আমার কাছে বুজুম বাজং সিনেমা পছন্দ না, যেটা থেকে লাইফ লেসন আসবে বা বাস্তব ঘটনা, এই টাইপের সিনেমাগুলো আমার কাছে ভালো লাগে। তো আমরা যে শিডিউলটা চালাবো সেটা হচ্ছে হলিউডের নতুন যে সিনেমা আসবে সেটি চালাবো, জাপানিজ, তারপর তোমার কোরিয়ান, আর এর সাথে তামিল সিনেমা রাখবো। হরর সিনেমার কোনো একটা ভালো সাজেশন থাকলে সেটাও দিতে পারো, আমি চেষ্টা করবো। এবং এখন থেকে আমি রেগুলার চেষ্টা করবো তোমাদেরকে ভিডিও দেওয়ার জন্য। আমার ভয়েসে আসলে আমার একটু রেস্ট দরকার। কেন রেস্ট দরকার? আমার, তোমরা জানো আমার ইনসোমনিয়ার প্রবলেম আছে, ঘুমের প্রবলেম। তো আমি মোটামুটি এখন এক্সারসাইজ অনেক বেশি সময় দিচ্ছি। আমার এখন হেলথ ঠিক করাটা খুবই জরুরি। এক্সারসাইজ করলে হয় কি, দেখা যায় আমার শরীরটা দুর্বল হয় আস্তে আস্তে। ঘুমটা আবার যখন কন্ট্রোলে চলে আসবে না, তখন সব ঠিক হয়ে যাবে। ধরো আমি ঘুমের ওষুধ খাই, তাও ঘুম আসতে আসতে 12টা বাজে, ঘুম ভেঙে যায় 4টার সময়। তো 4টার সময় ঘুম ভাঙে, মাথা ব্যথা থাকে, কাজ করতে তো মনে চায় না, আবার বসেও থাকতে পারি না, আবার শুই, ঘুম আসে না। এমনি করে 10টা 11টা বাজে, মনে করি আসি একটু ভয়েস দিব, তখন ভাই মাথায় এত খারাপ লাগে, মাথা মনে করো ঘুরায়, মাথা ঘুরিয়ে পড়ে যায়। তখন ঘুম আসে, ঘুমা ভাঙে হচ্ছে 2টা 3টায়, তখন আবার শরীর ম্যাজ করে, আবার ভয়েস দিতে পারি না। এই যে এখনো দেখো আমার গলা কেমন হয়ে আছে। এই জন্যই মূলত আমি কাজ করার শিডিউলটাই পাচ্ছি না। তো আমি যদি কাজ করতে চাই, যে কোনো একটা কিছু করতে হবে, হয় আমার সারা রাত জাগতে হবে, সারা রাত জেগে তারপর দিনে ঘুমাতে হবে, যেটা আমার বডি এখন নিতেই পারবে না। তো এই ঘুমটা ঠিক করার জন্য মূলত আমি কাজ করার স্পেসটা পাচ্ছি না। আমি যেটুকু সময় পাই ওটুকু আমি জিমে কাটাই, যাতে আমার শরীরে পরিশ্রম হয় এবং আমি মনে করো যে শরীরটা ঠিক হয়। তাছাড়া আমার স্ক্রিন টাইম কমিয়ে দিয়েছি, মোবাইল কম চালাই, এবং আমি সবসময় গ্লাস পরে থাকি। যদি আমি বাইরে বের হই সানগ্লাস, ঘরে থাকলে সাদা গ্লাস, সবসময় একটা না একটা গ্লাস আমি চোখে রাখি। তো মূলত আমি আমার উপর খুব সময় ইনভেস্ট করছি এই মুহূর্তে, এবং তোমরা বুঝবে আর কয়েকদিন পরে, বয়স হোক 35-36 বয়স হোক, বুঝবে আর কি। তো আমি বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই সতর্ক থেকো। আর একটা কথা হচ্ছে, ওই যেটা বললাম, বাংলাদেশে যে এগুলো হয় না তা কিন্তু নয়, বাংলাদেশেও এগুলো হয়, এবং যার যার অবস্থান অনুযায়ী, সামাজিক অবস্থানের উপর তার নিরাপত্তার লেভেলটা থাকে। আর সবচেয়ে সতর্ক থেকো ওই চাইনিজ বা বিদেশি বয়ফ্রেন্ড থেকে, হ্যাঁ, বিদেশি বা চাইনিজ বয়ফ্রেন্ড থেকে সতর্ক থেকো ভাই। তো যাই হোক, আমি আজকের মতো বিদায় নিচ্ছি, এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের যে ওয়েবসাইট রয়েছে সাবেস অন, সেটার ক্যাম্পেইন খুব শীঘ্রই স্টার্ট হবে, কারণ ভয়েস দেওয়ার পর কয়েকদিন সময় লাগে তোমার ভিডিওটা রেডি হতে। তো যাই হোক, ক্যাম্পেইনটা তোমরা কিন্তু অবশ্যই সফল করবে। একটা হাম্বল রিকোয়েস্ট, এবং একটা প্রোডাক্ট হলো আমাদের কাছ থেকে তোমরা অর্ডার করবে, এবং আমি এটা বাইরে কোনোভাবেই আমি প্রমোট করবো না। ফর এক্সাম্পল, আমরা ফেসবুকে পোস্ট করবো না, আমরা ইউটিউবে পোস্ট করবো না, কাউকে দিব আমরা অন্য কাউকে করাবো না। শুধুমাত্র আমার যে ফ্যানগুলো রয়েছে, আমাদের যে অডিয়েন্স রয়েছে, তাদের মধ্যে আমরা এই সেলিং টার্গেটটা পূরণ করব। এবং এখানে একটা বিষয় বলে রাখি, আমাদের যে সেলিং টার্গেটে ক্যাম্পেইন যদি এতদিনে হয়ে থাকে, যদি অ্যানাউন্স হয়ে থাকে ক্যাম্পেইন, কিন্তু আমাদের সেলিং এর 60% খরচ আমরা করবো। দেখা গেল আমরা 20,000 সেলিং এর টার্গেট নিয়েছি, কারণ প্রোডাক্টগুলো তো আমাদের না, আমরা তো এখানে জাস্ট কমিশন পাবো। তো 20,000 সেলিং এর টার্গেট আমরা নিয়েছি, যদি না হয় 10,000 হয়, তাহলে 10,000 অনুযায়ী যা লাভ হবে সেটা আমরা দেবো। কিন্তু আমি আমার কথা রাখবো, আর তোমাদের সাথে আমার একটা দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে, তোমরা জানো আমি কোন ধরনের মানুষ। তো এখানে আমার নিজেকে প্রমাণ করার কিছু নাই, তবে আমি রিকোয়েস্ট করব তোমরা আমার এই ক্যাম্পেইনটা সফল করে দেবে, প্লিজ, হাম্বল রিকোয়েস্ট। এবং আমরা সেখানে আরো কম দামে কিছু প্রোডাক্ট অ্যাড করবো, যাতে তোমরা অন্তত ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবো অল্প টাকার মধ্যে হলেও। বিদায় নিচ্ছি ভাই।